জাতীয় পার্টিও বড় দল হবে, এনসিপি হবে না। নির্বাচন নিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, আসন্ন জাতীয় নির্বাচন হবে মব কালচারের। আনিসুল ইসলাম মাহমুদ আজকে মন্তব্য করেছেন, একটা জোটের আত্মপ্রকাশ ঘটেছে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। মাসুদ কামাল ভাই। জি, আসলে কয়েকটা জিনিস, যেমন ধরেন আপনার তারেক রহমান সাহেবের যে বক্তব্যটা, আমি ওইটা নিয়ে আমি দেখেছি যে উনি কিন্তু বেশ গত কয়েকদিন ধরে না, মানে এই সরকারের পতন, আগের সরকারের পতনের পর থেকে, এই সরকারের শুরুর থেকে ওনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ট্র্যাডিশনাল পলিটিশিয়ানদের মতো মনে হয় না। উনি মানে যে সমস্ত কথাবার্তা বলেন, এগুলো আমার কাছে মনে হয় যে উনি বোধহয় দেশটা নিয়ে ভাবেন, অথবা ওনার মধ্যে চেঞ্জ আমি কিন্তু খেয়াল করি। এবং আমি দেখেছি যে একবার আলুর দাম নিয়ে কিছু কথা বললেন, তখন অনেকে এটা নিয়ে কিন্তু ট্রল করছে যে আলুর দাম এটা নিয়ে উনি কথা বলেন কেন। আমার কথা হলো, পলিটিশিয়ান তো এটাই বলবে। পলিটিশিয়ানদের চিন্তা যদি সাধারণ মানুষ না থাকে, তাহলে পলিটিশিয়ান কেমনি পলিটিশিয়ান হবে? আমরা যদি সবসময় কেবল মানে আপনার রাজনীতির কথা বলি, জোটের কথা বলি, প্রতীকের কথা বলি, কেমনি করে আমি জিতবো, কেমনি করে আমি ক্ষমতায় যাব, এটা সবসময় হওয়া উচিত। এটা অবশ্যই ভাববেন, আপনি পলিটিক্স করতে আসছেন, আপনি তো এখানে দাতব্য চিকিৎসা এই প্রতিষ্ঠান করতে আসেন নাই, আপনি ভাববেন, অবশ্যই ভাববেন আপনার একটা পলিসি আছে, সেই পলিসি নিয়ে আপনি সামনে অগ্রসর হবেন, এসব ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি এই সমস্ত কথা ভাবতে হবে। দেখুন, দেশে এই মুহূর্তে মানুষের, যেমন আজকে নিশ্চয় আপনি আলোচনা করবেন, আজকে প্রথম আলো একটা জরিপ করেছে। জি। তো ওই আমি একটা কথা বলি, ওই জরিপে দেখবেন আপনি, মানুষের গরিবই বেড়েছে, মানুষের গরিবই বেড়ে গেছে অনেক। যেমন অনেকে বলছে, এটা বিরাট সংখ্যক লোক বলতেছে যে তাদের মানে আয় আগের চেয়ে কমেছে, কেউ বলছে আয় আগের মতোই আছে। যাদের আয় আগের মতো আছে তাদের কিন্তু একটা আগের মতো নাই। এই কারণে যে এই সময় আপনার মূল্যস্ফীতি কত হয়েছে। এক বছর আগে ডলারের দাম ছিল কত বলেন, সহজ কথা। এক বছর আগে ডলারের দাম কত ছিল? 1.5 বছর আগে। এখন ডলারের দাম কত? আগে যদি আপনি মনে করেন 50,000 টাকা পেতেন, ওটা কিন্তু এখন 25,000 টাকা হয়ে গেছে। কাজেই মানে আপনার যাদের বেতন বাড়েনি অথবা কমেও নি, তারা আসলে কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে। তো এইভাবে এই যে মানুষের গরিব হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কোনো পলিটিক্যাল পার্টি কথা বলতে দেখবেন না, কেউ কথা বলবে না। তারা বলবে কি ওই আগের দল দিবে, আওয়ামী লীগ আমলে এটা হয়েছে, অমুক আমলে এটা হয়েছে, তমুক আমলে এটা হয়েছে। ভাই, এগুলি কি হয়েছে আজকে 25 বছর আগে? এটা কি আপনি বলবেন, তারপর আমাকে বুঝতে হবে? তখন কেমন ছিলাম না, তখন আমি ছিলাম। আপনি বরং আমাকে বলেন যে আপনি এই জায়গা থেকে বেরোবেন কিভাবে। আমি যে কষ্টে আছি এটাও আপনি বলার দরকার নাই, কারণ ওটাও আমি বুঝি, আমি কষ্টে আছি। বরং আপনি বলেন যে আপনি রাজনীতি করতেছেন, আপনি বলেন আপনার প্ল্যানটা কি, কিভাবে আপনি আমার এই কষ্টটা দূর করবেন। এই কথাটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এই ধরনের কথা আমি তারেক রহমানের কাছে ইদানিং শুনি, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়। আর আরেকটা কথা বলি, জামাত যে কথাটা বলেছে, আপনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই। যদি জামাত মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে কিন্তু জামাত তখন একটা বড় দল, এবং এই নির্বাচনে প্রধান দুইটা দলের মধ্যে সে একটা তাহলে একটা প্রধান দুইটা দলের মধ্যে একটা দল যদি বলে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, সত্য হোক মিথ্যা হোক সেটা আপনার প্রমাণ করার দরকার নেই ভাই। উনি যখন বলেছেন, এটা আপনাকে গুরুত্ব নিতে হবে। কাকে নিতে হবে? নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত হবে যে শিডিউল ঘোষণা করার পর তো পুরো প্রশাসন তার হাতে থাকে। নির্বাচন কমিশন উচিত হবে সরকারকে বলা যে আমি সব ডিসিএসপির বদলে আবার চাই। আপনি কেন করবেন? সরকার আগেই কেন গুছাই দিবে? তার মানে 1 মাসের মধ্যে তো আবার বদলি করতে হবে। খুব অসুবিধাটা কি আছে? নির্বাচন কমিশন নিজ বিবেচনায় করবে কাজটা। কেন করবে? যে যখন এই যে ডিসিএসপি যে বদলিটা হয়েছে, বিএনপি কি খুশি? আওয়ামী লীগ জামাত কি খুশি? মুখে দেখবেন জামাত বলতেছে বিএনপির লোকজন গেছে, বিএনপি বলতেছে জামাতের লোকজন বিভিন্ন জায়গায় গেছে। যেখানে বিএনপি হারবে সেখানে বিএনপি কমপ্লেন করবে যে জামাতের ডিসি জামাতকে জিতাই দিছে। আবার যেখানে জামাত হারবে জামাত কমপ্লেন করবে যে বিএনপি ডিসি বিএনপিকে জিতাই দিছে। দরকার নাই, নির্বাচন কমিশন করুক। সরকার তো বলেই তো যে সরকারের মধ্যে বিএনপি আছে, বিএনপি বলে আমরা সব দখল করে নেই, জামাত দখল করছে, জামাত বলে বিএনপি দখল করছে। পাল্টা অভিযোগ তো আছে। এই সরকার কে চালাচ্ছে, বিএনপি না জামাত? এই ধরনের অভিযোগ কিন্তু হচ্ছে। আমি এটা নিয়ে কিন্তু বিচারে বসি নাই। আমার কথা হলো যে অভিযোগ যখন হচ্ছে, সর্বোত্তম পদ্ধতি কি? সব বাদ দেন, আবার চেঞ্জ করেন, আমার তো কোনো সমস্যা নাই। এবং সেটাকে নির্বাচন কমিশনকে করতে হবে। সেক্ষেত্রে লাভ যেটা হবে, আমি ব্লেম দিয়ে নির্বাচন কমিশনকে দিব। নির্বাচন করবে নির্বাচন কমিশন, কিন্তু ডিসিএসপি নিয়োগ করবে গভর্নমেন্ট। তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকলো কই? থাকলো না তো। আপনি বলবেন যে ডিসিএসপি কি করে? ডিসিএসপি যে কি করে
এটা আগের নির্বাচনগুলো দিয়ে তাকালে টের পাওয়া যায়, তারা হয় রিটার্নিং অফিসার। এটা তো উচিত না, তাকে হতে হবে কেন? জেলার নির্বাচন অফিসার আছেন একজন একজন আছে তো জেলার নির্বাচন কর্মকর্তা, তাকে রিটার্নিং অফিসার বানালে সমস্যাটা কি? এটা নিয়ে তো একটা রিটও হয়েছে, প্রশাসন তাকে হেল্প করবে, রিটার্নিং অফিসার ডিসি হওয়া উচিত না। মানে আমলাদের হাতে যে ক্ষমতাটা যেটা ছিল, আগেও ছিল এখন আছে, এটা থেকেই যাচ্ছে। কিন্তু আগের আমলারাই আছে সবাই, কিন্তু আমলাদের হাতে ক্ষমতা আমি মনে করি এভাবে থাকা উচিত না। রিটার্নিং অফিসার অবশ্যই জেলা নির্বাচন কর্মকর্তা যিনি আছেন তার হওয়া উচিত। তার কথা ওই কয়েকদিনের জন্য ডিসি শুনবে, এটা যদি হয় কেবল তাহলেই মানে একটা ব্যালেন্স তৈরি হবে। এটা করা উচিত, এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে তারা দায়িত্ব নেওয়ার পরে যখন শিডিউলটা ঘোষণা হবে তাদের দিক থেকে এই সমস্ত কাজগুলি করা উচিত। কিন্তু এনসিপি তো নির্বাচন কমিশনের উপরেও এনসিপির এটা নিয়েও মন্তব্য করেছে যে তারা এনসিপি করতেই পারে। আমি এনসিপি মন্তব্যকে ধরি না, তো আমি ধরি না, কোনো এনসিপি কোনো বড় দল না। এনসিপি একটা নতুন নবিশ দল। এই নির্বাচনে বড় দল হলো বিএনপি, জামাত, ঠিক আছে? আর যদি জাতীয় পার্টি ইলেকশন করে, জাতীয় পার্টিও বড় দল হবে, এনসিপি হবে না। আপনি এনসিপি দিয়ে শিওর থাকেন, এনসিপি হবে না। এনসিপি তো কত অভিযোগই করে। এনসিপির একজন নাসিরুদ্দিন পাটোয়ারি, সে তো বলে সে নাকি 200 আসনে জিতবে। তো বলে তো রে ভাই, শুনেন, এই যে সিনেমা টিনেমা দেখেন, সিনেমায় দেখবেন যে কোনো সিরিয়াস সিনেমা যেটা, সেখানেও কিন্তু এই অনেকক্ষণ সিরিয়াস আলাপ সালাপের পরে এই 2 মিনিটের জন্য একটা গান আসে, 1.5 মিনিটের জন্য যেটা কৌতুক দৃশ্য আসে না, ওই কৌতুক দৃশ্যটা কিন্তু সিরিয়াসনেসের মধ্যে একটু হালকা ব্যাপার হয়, ব্রিদিং স্পেস। হ্যাঁ, ওই এনসিপির সমস্ত কথাবার্তা আছে ওইরকম লাগে। একটি শিরোনাম নিয়ে একটু যদি আলোচনা করি, যে নির্বাচন কমিশন প্রস্তুত থাকতে বলেছে, রেডিও টেলিভিশনে সরাসরি নিশ্চয়ই ভোটের তফসিল আমরা এভাবেই ঘোষণা হতে দেখি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের শিডিউলটাও ঠিক করা হয়েছে। যখন এরকম একটা পরিস্থিতি, তখন আসলে শঙ্কা সন্দেহ এগুলো নিয়ে, বা লেভেল প্লেইং ফিল্ড নেই, কোনো দল বলছে ষড়যন্ত্র হচ্ছে, সে জায়গায় আসলে আপনি কি দেখেন? দেখেন, এখানে দুটো জিনিস। একটা জিনিস হলো কি, যে প্রথমত যারা নির্বাচনের জন্য দাঁড়াচ্ছে বলে মোটামুটি একটা ধারণা করা যায়, জামাতের তো তারা মোটামুটি বলেছে কাদেরকে, বিএনপিও মোটামুটি সবাইকে একটা সবুজ সংকেত দিয়েছেন। আমাদের এখানে হাবিব ভাইও আছেন, উনিও তো একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আছেন, মানে মাঠে আছেন, জনগণের কাছে যাচ্ছেন। তো এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু মোটামুটি নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি আছে। প্রস্তুতি থাকার পরেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এই প্রশ্নটা হাবিব ভাইকে আমি জিজ্ঞাসা করি, আপনার সঙ্গে আলাপ জবাব দেবেন একটু করে। ওনাকে কত লোকে প্রতিদিন জিজ্ঞাসা করে, ওনাকে কিন্তু এই প্রশ্ন শুনতে হয়, ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? উনি বলেন হ্যাঁ হবে, কিছু একটা বলেন, কিন্তু প্রশ্নটা তো ওনার কাছে আসে। এখানে আরেকজন আছেন আমাদের এই ভাই, ওনাকেও জিজ্ঞাসা করেন, ওনাকেও এই প্রশ্ন প্রতিদিন শুনতে হয়। যখনই যেখানে যান কেউ না কেউ ওনাকে জিজ্ঞাসা করেন যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? অথচ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কথা কিন্তু কেউ বলে নাই, কেউ বলে নাই যে নির্বাচন হবে না। সরকার বলে নাই, ইলেকশন কমিশন বলে নাই, কেউ বলে নাই। কিন্তু মানুষের মধ্যে এই ধরনের একটা চিন্তা কাজ করে, এই ধরনের একটা সংশয় কাজ করে। কেন কাজ করে? এটা হলো বেসিক প্রশ্ন, কেন কাজ করে? যারা বলে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে, তাদের উপর মানুষের আস্থাটা অতটা নাই বলে এরকম হয়। এখন তাদের উপর মানুষের আস্থাটা চলে গেল কেন? এই যে দুটো পলিটিক্যাল পার্টি, মানে জামাত এবং বিএনপি, তারা কি পাবলিককে বলছে যে তোমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখো না? বলছে? কেউ বলে নাই। কিন্তু ডক্টর ইউনূসের মতো এত ভাগ্যবান সরকার প্রধান এই দেশে এর আগে কখনো আসে নাই। কেন আসে নাই? উনি এমন একটা সরকারের প্রধান হয়েছেন যে সরকারকে দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দল নিঃশর্তভাবে সমর্থন দিয়ে গেছে গত 1.5 বছর ধরে। একদিনের জন্য জামাত কিন্তু সরকারকে বিরুদ্ধে বলে নাই যে এই সরকারকে চাই না, একদিনের জন্য বিএনপিও বলে নাই যে এই সরকারকে চাই না। এত সমর্থন পাওয়ার পরেও সেই সরকারের কথাবার্তার উপর মানুষের আস্থা নাই। কেন নাই? এটা তো একটা বিরাট প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের জবাব কারো কাছে নাই। এই প্রশ্নের জবাব খুঁজতে হলে ডক্টর ইউনূস সাহেবকে খুঁজতে হবে, যে উনি কি এমন করলেন, কি এমন বলেন, উনি অথবা ওনার সহকর্মীরা কি এমন কথা বলেন যে কথার কারণে মানুষ ওনাদেরকে বিশ্বাস করে না।
এটা কিন্তু একটা সরকারের জন্য বড় পরাজয় আমি মনে করি। না, নির্বাচন নিয়ে তো সরকার কখনো মানে অন্য বলেনি কোনো তো। ভিন্ন মত কিছু বলে নাই। আমি তো এটা বললাম হ্যাঁ। যে যখন সে মানে 5ই আগস্ট ভাষণ বলছে যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, এরপর থেকে সরকার যা যা কাজ করছে প্রত্যেকটা কাজ কিন্তু নির্বাচন হবে এইটার জন্যই হয়েছে। বললাম তো আপনি সরকারের কোনো একটা পদক্ষেপ থেকে বলতে পারবেন না যে সরকারের দিকে মনে হয় সরকার নির্বাচন চায় না, কেউ বলতে পারবে না। কিন্তু তারপরে এটা হচ্ছে কেন? মানুষের মানে প্রশ্নে জাগছে কেন? নির্বাচনকে ঘিরে জামাত ইসলাম যেরকম লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছে, তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র ইত্যাদি নানান জায়গায়, সেই জায়গায় আবার আনিসুল ইসলাম মাহমুদ আজকে বলেছেন যে আসন্ন নির্বাচন মব কালচারের নির্বাচন হতে পারে। মানে সেই জায়গায় আসলে সিকিউরিটি তো একটা বিরাট কনসার্ন মনে হচ্ছে এই নির্বাচনে, কি দেখেন? হ্যাঁ, এটা আমি মনে করি একটা বড় কনসার্ন হবে সিকিউরিটি নিয়ে। দেখেন আজকে আমরা এই যে একটু আগে যে জরিপটার কথা বলা হলো, যে প্রথম আলো যে জরিপটা, সেখানে যে সমস্ত ক্ষেত্রে সরকার মানে ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে ওই জরিপে বলা হয়েছে, তার মধ্যে একটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেনি, এবং তারও যে ভয়ঙ্কর কথা হলো তারা ভালো করার চেষ্টাও করেনি। আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় পুলিশ, র্যাব, তাই তো বোঝায়। এদের জন্য সরকার গত কয়েক মানে মাসে যে 13-14 মাস 15 মাস প্রায় হয়ে গেল, এই সময়ে সরকার কাজের মধ্যে কাজে একটা আকাম করছে, সেটা হলো পোশাক পরিবর্তন করছে। এবং এই পোশাক পরিবর্তন নিয়েও কিন্তু ঝামেলা হয়েছে, যে কারেক্ট টেন্ডার দিছে, কে তৈরি করছে, ওটা নিয়ে আবার শুনলাম যে আরেক ঝামেলা হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে ওই টেন্ডারটা দেওয়ার জন্য এইটা করছে তারা। পোশাক পরিবর্তনে কি পুলিশের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, র্যাবের চরিত্র পরিবর্তন, এটা কোনো কাজের কাজ, এটা কোনো কাজ ছিল? মানে বোঝাই যাচ্ছে যে নিয়তটাই খারাপ। নিয়তটাই হলো এটা করে নিয়ে কিছু চুরি চামারির ব্যবস্থা করি, আমার এক আত্মীয়কে টেন্ডার দেয়, অমুককে দেয়, তমুককে দেয়, করে নিয়ে এখন থেকে কিছু হবে। অলরেডি তো এটা হাও করলে আগে গেছে, কিন্তু কাজের মধ্যে কাজ এটাই করছে, আর কোনো কাজ তারা করে নাই। এদেরকে মনোবল যে ফিরে আনতে হবে, এই চেষ্টাটা সরকারের কখনো আপনি লক্ষ্য করছেন? কেউ লক্ষ্য করছে? কেউ লক্ষ্য করে তো অটোমেটিক হবে? অটোমেটিক হবে না। তাদেরও তো কিছু বক্তব্য আছে, পুলিশের কিছু বক্তব্য আছে, র্যাবের কিছু বক্তব্য আছে, আপনার তো শুনতে হবে। শুনছেন আপনি একবারও? কেউ এটাকে কেউ কি বলতে চায় তারা? শুনেন নাই আপনারা। বরঞ্চ আপনি পুলিশের বিকল্প হিসাবে মবকে দাঁড় করাইছেন। আপনি পুলিশ দিয়ে কাউকে ভয় দেখেন নাই, মব দিয়ে মানুষকে ভয় দেখাইছেন। এটা নিয়ে সরকার এই কাজটা করছে। এখন আপনি বলতেছেন আগামী নির্বাচনে মব থাকবে কিনা? অবধারিতভাবে থাকবে রে ভাই। মানে মব ফিরাবেন কি দিয়া? কি দিয়ে মব ফিরাবেন আপনি? পুলিশ কি মব ফিরাবে? পুলিশ বলবে যে আমি তো মবের শিকার হচ্ছি। হ্যাঁ, কোন রাজনৈতিক নেতা দেখা যাচ্ছে যে তার এলাকায় গিয়ে এরকম শিকার হচ্ছেন, নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এগুলো হতেই থাকবে। শুনেন, এখানে আবার কি, শোনেন, একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এটা বড় আন্দোলন হয়েছে, কিন্তু একটা সরকারকে আপনি দেশ ছাড়া করছেন, এটা তো স্বাভাবিক রে ভাই। তাদের অপকর্মের জন্য, আকাম কুকামের জন্য করছেন। তো এখন ওই সরকারের যারা বেনিফিশিয়ারি ছিল, আমি সমর্থক কথাটা বললাম না, আমি বেনিফিশিয়ারি বলি, ওই সরকারে যারা সুবিধাভোগী ছিল তাদের সংখ্যাটা কিন্তু তাও কিন্তু একদম কম না। তো তারা কি করবে? তারা যখন চুপচাপ বসে আছে, যেই দেখবে এক জায়গায় মব হচ্ছে, তারা এখন উস্কানি দিয়ে দেবে, ঠিক আছে তোমরা চালাও, যা লাগে টাকা পয়সা আমি তেমনি হবে রে ভাই। এগুলো হতেই থাকবে। কাজে আপনি যদি মনে করেন আমি সবাইকে ধরে নিয়ে জেলে ঢোকাই দেবো, তাহলে পারবেন না। আপনাকে এদেরকে নিয়ে বসা দরকার ছিল, এদের মধ্যে অনুশোচনাটা তৈরি করা দরকার ছিল। আর অবস্থাটা প্রায় কিন্তু একজন বলে যে আওয়ামী লীগ তো অনুশোচনা করলো না, কিন্তু অনুশোচনা করার কোনো চান্স দিয়েছেন আপনি? এখন অনুশোচনা করতে গেলে মার খাইতে হয়, তাহলে তারা অনুশোচনা করে না। আপনি তাদের সেই সুযোগটা দেবেন, বরং তাদের প্রতি আপনি আরো সহানুভূতিশীল হবেন। হয়েছেন? হন নাই তো। আওয়ামী লীগ আমলে বলতাম যে বাংলাদেশে বিএনপির এমন কোনো উপজেলা পাওয়া যাবে না যার কমিটি, যারা কমিটিতে আছে তাদের এক একজনের নামে একাধিক মামলা নাই, পাওয়া যাবে না। আওয়ামী লীগ মামলা। আচ্ছা, কমিটি বাদ দেন, যারা সমর্থক তারাও মামলায় কিন্তু আক্রান্ত হয়েছে। কত বছরে? 15 বছরে। আর এখন যাই দেখুন তো আওয়ামী লীগের কেউ বাকি আছে কিনা? মামলা সবার নামে হচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? আপনি যদি ওই আগের কাজটাই আবার রিপিট করেন, তাহলে ও তো খারাপ ছিল, তাহলে আপনি ভালো হলেন কিভাবে? আপনি কিভাবে ভালো হইলেন? আপনি বলবেন তারা স্বৈরাচারের দোষর ছিল, ওকে দোষর ছিল। তাহলে স্বৈরাচারের দোষর থাকতে গেলে তার কি শাস্তি, এটা নির্ধারণ করেন, তাদেরকে বিচারের আওতায় আনেন।
কিন্তু আপনারা কি করছেন? আপনারা বলতে কারা আমি যাই না, কিন্তু এটা আমি বিএনপিকে বলতেছি না, জামাতকে বলতেছি না, আমি গভর্নমেন্টকে বলতেছি। আপনারা কি করতেছেন? আমি মিরপুরে একটা নাকি হত্যা প্রচেষ্টা হয়েছে, সেই হত্যা প্রচেষ্টায় 40 জন শিল্পীকে আপনারা করছেন, আসামি করছেন। 40 জন আর্টিস্ট, বিভিন্ন রকম আর্টিস্ট, সিনেমা করে, নাটক করে, 40 জনকে আপনি করেন। 40 জন মিলে গিয়ে একজনকে পায়গুলি করছে, ওগুলো তো কিছু তাদের চিকিৎসা হয়ে গেছে। না, চিন্তা করেছে হত্যার চেষ্টা, হত্যা চেষ্টার মামলা হয়েছে। তো হত্যা চেষ্টার জন্য আপনি 40 জন, এখানে ওই মামলায় আসামি হলে 180 জন, 90 জন এরকম। অনেকে দেশ থেকে পলাই গেছে ওই মামলার জন্য। কি করবে? কি করবে? তো এখন এইগুলি তো বুঝতে হবে, এগুলি পিছনে অন্য ধান্দা কাজ করে। যে এটার মধ্যে মনে হলো বোঝা আছে, ওই যে এশিয়াটিকের বোঝা, ওই ইলেশ জাকের, তার নামে মামলা। জি। তো ভাই এই লোকটা প্রতিষ্ঠানে তো কয়েক হাজার লোক চাকরি করে, ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করে দিয়েছেন কেন ভাই? তো এইগুলোর জন্য কি? প্রতিহিংসা রাজনীতি এই দেশ থেকে আবার দূর করতে হবে। জাতিকে যদি আপনি ভাগ করে দেন, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ জাতিকে ভাগ করে নাই। মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে জামাতকে কর্নার করতে 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 জামাত তো অফিস খুলতে পারতো না, অফিস খুলতে পারতো না। বিএনপির যিনি প্রধান ভদ্রলোক মারা গেছেন, জিয়াউর রহমান সাহেব, ওনাকে আওয়ামী লীগের 25 শতাব্দীর মধ্যে শেখ মুজিব নিজে থেকে বীরত্ব খেতাব দিচ্ছেন, তারে কয় সে নাকি আইএসএর অ্যাসেট। বলেন এটা কোনো কথা? বলছে তো। এইগুলি বইলা এদেরকে কর্নার করছে, দেশটাকে 2 ভাগ করছে। এখন আপনারা তো অন্য জিনিস, আপনারা তো আওয়ামী লীগ না। তা আপনারা কি করবেন? আপনারা কি সেই কাজই করবেন? সেই কাজই হচ্ছে এখন সেই কাজই হচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই। জি। ওনারা আছেন এখানে, হাবিব ভাই আছেন, আবিব ভাই আছেন, ওনারা তো নেতা মানুষ, ওনারা তো পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করেছে। ওনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই দেশটাকে ঐক্যবদ্ধ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, তাহলে দেশ উন্নত হবে না। অনুন্নত দেশের নেতা হয়ে কোনো লাভ নাই, উন্নত হওয়ার চেষ্টা করেন। উন্নত দেশের বিরোধী নেতা হওয়া লাভ আছে। লাভ আছে। হ্যাঁ।